ওহি দিদির স্বামী যখন পেনশন নেবার পর গড়িয়া ছাড়িয়ে কোনো এক অজপাড়া গায়ে নতুন খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলের প্রায় মিনি মাগনার অধ্যক্ষ হয়ে সপরিবারে সেখানে চলে গেলেন। কেউ বলল পাগল, কেউ বলল স্টুপিড, আর বেশিরভাগ বলল ঠিক ওরই উপযুক্ত কাজ হয়েছে। পরিবার বলতে ওহি দিদি আর তার বুড়ি শাশুড়ি। অবশ্যই অজপাড়াগা ঠিক নয়, এককালে ভাবি বর্ধিষ্ণু শহর ছিল বোধহয়। একটা মজা নদী গিয়ে গঙ্গায় পড়তো নাকি, মস্ত বড় বন্দর ছিল, ব্যবসা বাণিজ্যের ঘাঁটি, বড় বড় বজরা এসে নোঙর ফেলত। মস্ত মস্ত ভাঙা ঘাট এখনো দেখা যায়। কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরচে ধরা নোঙর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল। ওহি দিদির দেওর ধরণীবাবু বলেছিলেন কাদার নিচে নিশ্চয়ই মেলা ডুবুজাহাজ আছে। সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলত, তাহলে 3 ডাবল লোক চাকরি পেত, আর সোনাদানায় সব ব্যাটার ট্যাগ ভরে উঠত। ওহি দিদির স্বামী সুরেনবাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও ওহি দিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন। মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না, এখন পুজোর সময় পায়ের কবজি ডোবে না, তলাটা ইটের মতো শক্ত। বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে, তার উপরে দুধের ফরমায়েশ নিতে এসে গয়লা ফিরে গেছিল। মাছের জন্য হাটে লোক পাঠানো হয়নি, তোলা উনুন নিবে টিবে একাকার। গুছিয়ে বসতেই দিন চারেক চলে গেল। এই অঞ্চলটাতে বহু পুরনো পৌরবাড়ির ধ্বংসাবশেষ, কয়েকটার দুটো একটা মহল মেরামত করে মালিকরা বসবাসযোগ্য করে রেখেছে, কয়েকটা পড়ে গিয়ে ইটের স্তূপ হয়ে আছে। যত রাজ্যের সাপ খোপের বাসা, আর কতকগুলো যে কোন সময় ধসে পড়বে সেদিক দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিন্ত বলতে হবে। চারদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বাগান, যত্নের অভাবে নাকি ফল হয় না। মস্ত মস্ত পুকুর, তার পাঁক তোলা হয় না। মাছের চাইতে ব্যাঙই বেশি। একটা বেজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির, তাতে কোষ্টি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী। পূজারি নেই। গয়লাপাড়ার বাসিন্দারা দুবেলা ফুল, গঙ্গা জল, বাতাসা দিয়ে আসে। এই দিকটি নাকি সেকেলে বড় লোক শেঠদের পাড়া ছিল। গুপ্তধন থাকা কিছুই বিচিত্র নয়। গয়লারা শেঠদের দুধ জোগাত, 5 মাস খাটত। মোট কথা, দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধ্যাবেলায় জায়গাটা বেজায় নির্জন হয়ে যেত। তার উপরে চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কালীঘাটের সরু রাস্তাটাতে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত। এত গায়ে গায়ে বাড়ি যে চোর ঢুকবার জায়গা ছিল না। দিনের লোকদের হট্টগোল থামলেই রাতের লোকদের হট্টগোল শুরু হতো। মাত্র 2 ঘন্টার জন্য রাত 2টো থেকে 4টা একটু নিঝুম হতো। এখানে সন্ধ্যা না নামতেই মাঝরাত। সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি, যা দিয়েছে অমনি এসে উঠেছেন। কাছে পিঠে অন্য কেউ নেই। যত রাজ্যের পৌর বাড়ি আর মানধাত্তার আমলের আমবাগান, এ বাড়িটারও 9 ভাগ ভেঙে ওই একটা ভাগই টিকে আছে। তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে। সেকালে হয়তো এটা কোনো বড় লোকের অন্দরমহলের খানিকটা ছিল। দক্ষিণ দিকে পাশাপাশি 3খানা শ্বেত পাথর দিয়ে বাঁধানো ঘর, পাশে কলঘর, আর পূর্ব দিকে এই রান্নাঘর। এর মধ্যেই ভাঁড়ার ঘর। আলাদা ভাঁড়ারের কি দরকার? সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না। কালীঘাটে জানালার শিকের উপরে জাল দিতে হয়েছিল, নইলে আকশি ঢুকিয়ে পুরনো গামছা পর্যন্ত নিয়ে যেত। আর এখানে ভুলে সারা রাত পিতলের ঘড়া বাইরে ফেলে রাখলে সকালে উঠে দেখলেন ঘড়া তো খোয়া যায়নি, বরং কিছু লাভ হয়েছে। পুরনো গন্ধরাজ লেবু, গাছের মগডালের রস টুসটুসে লেবুগুলো কেমন করে খসে পড়ে আছে ঘরার ভিতরে। রান্নাঘরের সামনে চওড়া রক, তারপর শান বাঁধানো উঠোন। উঠোনের ধারে কুয়ো, লেবু গাছ, সজনে গাছ, বেল গাছ, আর রান্নাঘরের মুখোমুখি ভাঙাচোরা গোয়ালঘর। সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে 50-60 বছর আগে। গয়লানি সকালে 2.5 আর এ বেলা 8 গৌণ লালসে সুগন্ধি দুধ দিয়ে গেছে। খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আসেন না।
একদিক দিয়ে সেটা কিছু মন্দ না। তিনি দুবেলা দুবাটি এক বলকা দুধ খান, সেটা আলাদা করে তুলে রাখা হয়। দুবেলার চায়ের দুধও আলাদা করা হয়, বাকিটা পরন্ত আঁচে বসিয়ে রাখা হয়। 1/2 ইঞ্চি পুরু সর পরে, সোনালি রং, তাতে চাঁদের গায়ের মতো ফুটফুট দাগ। রাতে সেই সর তুলে মধ্যিখানে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাঁজ করে রাখেন ওহি দিদি। শাশুড়ি এক চিলতে খান, সুরেনবাবু অর্ধেকটা মতো খান, কেউ এলে একটু খায়, কিছু বাকি থাকলে ওহি দিদি চা খেন। রান্নাঘরের দরজায় শিকুলি তোলা থাকে, জানালায় বেড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষই নতুন জাল লাগিয়ে দিয়েছেন। সরটি রোজ সুগন্ধি গোল টইটুম্বুর হয়ে থাকে। দুপুরের একটু মাছ তোলা থাকে, রাতে জনতা স্টোভে একটু ছক্কা করেন ওহি দিদি। দুজনের জন্য খান কত খাত রুটি করেন, কি অল্প তেলে পরোটা ভাজেন, ঘন্টা খানেকও লাগে না। বিকেলে স্কুলের কারখানার ফোরম্যান বাবুর স্ত্রী এসে বললেন, ও মা, ভয় করে না দিদি? গোয়াল ঘরের পেছনের দেয়ালে তো এতখানি ফাঁক, একটা দুটো ছোট ছেলে কি রোগাপানা মানুষ দিব্যি গলে আসতে পারে। আর আপনি কি না দুধের সর আর রাজ্যের বাসনপত্র সরিয়ে রেখে দরজায় শুধু শিকল তুলে ও ঘরে গিয়ে রেডিও শোনেন। বলি হারি আপনাকে। কর্তাগিন্নি তাই নিয়ে হাসাহাসি করেছিলেন, কিন্তু রাতে হারিকেন জেলে রান্নাঘরে গিয়ে ওহি দিদি দেখলেন সরের এক পাশ থেকে খানিকটাকে ছিঁড়ে নিয়েছে, মেঝেতে টপটপ করে দুধ ফেলেছে। নতুন রং করা দেয়ালে ছোট ছোট আঙ্গুল মুছেছে। ওহি দিদি কাউকে কিছু না বলে ওই দিক থেকে একটুখানি সর কেটে ফেলে দিয়ে বাকিটাতে চিনি ছড়ালেন। পাথরের বাটিতে 3 জনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাটি তার ডেচকিতে রেখে ঢাকা দিয়ে শিল চাপা দিলেন। চায়ের দুধ খাবার ঘরের ডুলিতে রাখলেন। মনটা খারাপ হয়ে গেল। সকালে গিয়ে গোয়ালঘরটা দেখলেন, বাড়ি সারানোর জিনিস ছাড়া কিছুই ছিল না। তবে পাশের পাঁচিলে সত্যি খানিকটা ফাঁক। সুরেনবাবু সেদিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন। সকালে জেলে বউ 75 পয়সার এক রাশি ছোট ছোট তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল। ওহি দিদি সবটা তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরের চচ্চড়ি করলেন, বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের উপরে তুলে রাখলেন। সন্ধ্যাবেলায় দেখলেন ঝাঁপি কাত, নিচে মেঝের উপর 2টি মাছ পড়ে আছে। শিকেই তোলা মাছ বেশ কম। ওহি দিদি একেবারে তাজ্জব বনে গেলেন। সঙ্গে সঙ্গে গোয়াল ঘরের দিকে চোখ গেল। গোয়াল ঘরের উঠোনের দিকে দেয়াল ছিল না, খালি ওহি দিদির কোমর অবধি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া। হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি গোটা দশেক ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার উপর দিয়ে দেখা যাচ্ছে, আর অনেকগুলো রোগা রোগা কালো হাত এ ওকে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেবার চেষ্টা করছে। ওহি দিদির বুক ঢিপ ঢিপ করতে লাগলো। আছে তাহলে ছেলেপুলে এই নির্বান্ধব পুরীতেও। কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না, বাড়িটা ছিল শ্মশান। ওহি দিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল। শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলে ঝাঁটা নিয়ে তেড়ে আসতেন। কেউ আসতো না ওদের বাড়িতে। কেউ গল্প শুনতে চাইতো না, খাবার চুরি করে খেত না। বাড়ি নাকি শ্মশান? ওহি দিদি গলা তুলে ডাক দিলেন, কে রে আমার সর খায় মাছ খায়? অন্ধকারের মধ্যে ঠেলাঠেলি চুপ। ওহি দিদি বললেন, আয়, গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরীদের শিপের গল্প বলবো। বলার সঙ্গে সঙ্গে সুসুর করে তারা বাঁশের বেড়া টপকে এগিয়ে এলো। ভূত সুর ভূতছুতের এপিসোড 6 আজ আপনারা শুনছেন লীলা মজুমদারের লেখা ছোট গল্প ওহি দিদির বন্ধুরা। গল্প পাঠে আমি খালিদ ইবনে ওয়াদুদ। থাম্বনেল এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন থাম্বনেল কারিগর। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। ও হ্যাঁ, আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি নিজে তো শুনছেনই, আপনার বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করুন, আর আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়াও আপনার পছন্দের লেখকের লেখা ছোট গল্প অথবা
আপনার নিজের লেখা ছোট গল্পটিও কিন্তু আপনি আমাদেরকে মেইলে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইলিং অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ৮-১০টা রোগা রোগা ছেলে মেয়ে, গায়ে জামা নেই, রুক্ষ চুল, সাদা সাদা দাঁত বের করে ফিক ফিক করে হাসছে। ওহি দিদি গোলাপি বাতাসার কৌটা খুলে বললেন, কাছে আয়, হাত পাত। অমনি 10টা নোংরা নোংরা হাত পাতা হলো। ওহি দিদি একটা করে বড় বাতাসা, একটু করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞেস করলেন, এ তোর নাম কি রে? ছেলেটা একটু খোনা, বলল, বগেশ। এরা বুঝি তোর দল? দেখ, ওসব খাবার দাবারে হাত দিস নে, হ্যাঁ? কেউ ছুলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয়। আমি রোজ তোদের খাবার দেব। বগেশ বলল, কি দেবে? কেন, মুড়ি লাবেন চুষ দেব, পান দেব, কুচু নিমকি দেব, নোনতা বিস্কুট দেব, আলু নারিকেল ঘুগনি দেব, কুচু চিংড়ি ভাজাও দেব, কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি নে, কেমন? বগেশ মাথা দুলিয়ে সায় দিল। ওহি দিদি তাড়াতাড়ি জনটা স্টোভ রকে এনে আটার নেচি কাটতে কাটতে বললেন, এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পড়, আমি তোদের পরিদের দ্বীপের গল্প বলি। ওরা যে যেখানে ছিল শান বাঁধানো উঠোনের উপরে এসে বসে পড়ল। ওহি দিদি বললেন, অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্ট ছেলে ছিল। তার মা ছিল না, সৎমা ছিল। বগেশ বলল, রমেশ না, বগেশ। ওহি দিদি বললেন, আচ্ছা বেশ, তাই হবে, রমেশ না, বগেশ। সৎমা বগেশকে খেতে দিত না, পড়তে দিত না, সকাল থেকে রাত পর্যন্ত খাটাতো। শোবার জন্য খাট দিত না, রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুতো। ওহি দিদি গল্প বলে চলেন, আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে। ক্রমে ওহি দিদির পরোটা ছক্কা রান্নাও শেষ হয়, গল্পও শেষ হয়। আগে একটু জায়গা নিয়ে রেশারেশি কোঁত কোঁত শব্দ হচ্ছিল, শেষের দিকে সব চুপ। ওহি দিদি গল্প শেষ করলেন। তারপর রক্তাক্ত গায়ে ধুকতে ধুকতে, হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে, কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল। অমনি সেই শুটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকল। সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগলো। শুটকো বুড়ি পড়ি হয়ে গেল, আর মা 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 বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল। দুজনকে নিয়ে নৌকো পরিদের দ্বীপে চলে গেল। গল্প শুনতে শুনতে ছেলে মেয়েগুলো ওহি দিদির পায়ের কাছে গাদাগাদি হয়ে পড়েছিল। ওহি দিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন, আজকের মতো হলো মানিক, বুড়ি ঠাকুমার খাবার সময় হলো, কাল আবার আসিস, ঝুরি ভাজা খেতে দেব, আর ঘুটে কুরানির রানী হবার গল্পও বলবো। এই বলে রান্নাঘরের দোরে সিগুলি তুলে এদিক ফিরে দেখলেন ছেলে মেয়েগুলো নিমেষের মধ্যে ভেগেছে। আর খাবার চুরি হতো না সেদিন থেকে। আর ওহি দিদি একা পড়তেন না। সন্ধ্যাবেলার ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল। কোনো চোর বা ভূত বা দুষ্ট লোক ওই ছোঁড়াগুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না। বগেশ আমসি চুষতে চুষতে বলতো, কোনো বেটা ছেলেকে এদিকে এগুতে দেব না মা। ওহি দিদি গল্প শেষ করে বললেন, তোরা সব এত রোগা কেন রে, থাকিস কোথায়? বগেশ পুরনো আম কাঁঠাল বটের বনের দিকে দেখিয়ে বলতো, ওই হুথামুদের আস্তানা মা। ওহি দিদি বলতেন, আরে ওগুলো কথা বলে না কেন, সব বোবা নাকি? তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত। বগেশ বলতো, লজ্জা পায় মা, জিভ কাটাদের বড় লজ্জা যে। ওহি দিদি বললেন, দূর বেটা, যারা বড্ড কথা বলে তাদের জিভ কাটা বলে। কাল তালের বড়া করব, তালের ক্ষীরও করব, খাবি তো? তাই শুনে সব ওর গায়ে গড়িয়ে পড়ল। ওহি দিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন। আহা, খেতে পায় না নিশ্চয়ই, নিশ্চয়ই পাতা কুড়াতে থাকে।
মা বাবাগুলো মানুষ না, অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায়। ওদের সুখী করো ঠাকুর। এমনই করে প্রায় 4টে মাস কেটে গেল। সুরেনবাবুদের জন্য স্কুলের হাতায় চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল। ওহিদিদি বললেন, ও মা, বলে কি, পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয়? মাক বলে যাব। ছেলেপিলেগুলোর উপরে বেজায় মায়া। দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল। ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে ওহিদিদির কোনো সন্দেহই ছিল না। প্রাণ ধরে চলে যাবার কথাটা ওদের বলতে পারছিলেন না। ওদেরও নিশ্চয়ই কষ্ট হবে। কে খাওয়াবে কালো কালো রোগা গরিবের ছেলেদের? পৌষ পার্বণে ওহিদিদি পাটিসাপটা, গোকুল পিঠে, নারিকেল নাড়ু, দুধ পুলি করে সবাইকে খাওয়ালেন। সুরেনবাবুর সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন। শাশুড়ি বারণ শুনলেন না। 3টে পাটিসাপটা, 1 বাটি দুধ পুলি খেয়ে ফেললেন। আর সবাই চলে গেলে সুরেনবাবুও তাস খেলতে মুকুন্দদের ওখানে চলে গেল। ওহিদিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন, এই বগেশ। অমনি ফিসফিস করে হাসতে হাসতে 10টা ছেলে মেয়ে হাজির হলো। ওহিদিদি স্বাদ মিটিয়ে ওদের খাওয়ালেন। তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন। খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে ওহিদিদি বললেন, আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি, জানিস বোধ হয়। বগেশ সকলের হয়ে বলল, যাবি না আমাদের নতুন বাড়িতে? সবাই জোরে জোরে মাথা নাড়ল। ওহিদিদি বললেন, আমার দুঃখ হবে রে, বলেই আঁচল দিয়ে চোখ মুছলেন। তাই দেখে সব কটা ফুঁচফুঁচ করে একটু কাঁদল। তারপর বগেশ বলল, মোরাও থাকবো নি মা, মোরাও চলে যাব। কোথায় যাবি রে? পারিস তো আমাদের বাড়িতে আসিস। খুশিতে সব মাথা দোলাতে লাগলো। রান্নাঘরের শিকলি তুলে ওহিদিদি ফিরে গেলেন। সব পালিয়েছে। ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না। খুব কষ্ট হলো। পরদিন সকালে বাক্স পাটিরা বাসনের সিন্ধুক বিছানা সব নতুন বাড়িতে রওনা দিয়ে সুরেনবাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিকশাতে তুলে দিয়ে ওহিদিদি স্বামীকে এই প্রথম মিথ্যা কথা বললেন, তোমরা এগোও, আমি গয়লা বউয়ের টাকা দিয়ে তাকে সঙ্গে করে আসছি। সমস্ত উঠোন, গাছতলা, গোয়ালঘর দেখলেন। পাঁচিল মেরামত হয়েছিল, কিন্তু যাদের আসবার তারা ঠিকই পাঁচিল টপকে আসত। ওহিদিদি আমবনে ঢুকে অনেকখানি ঘুরে এলেন। কোথাও কোনো কুড়ে ঘর কি বস্তি দেখতে পেলেন না। তখন তাদের আর একবার দেখবার আশা ছেড়ে দিয়ে একটা রিক্সা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন। এর 2 মাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবাঙ্কুর বদলি হলো। নাতি নাতনিকে অনেক দিনের জন্য ওহিদিদির কাছে রেখে গেল। তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসল, এবার নতুন বাড়িতে উঠে এসেছ, এখন বললে দোষ নেই। কি করে ওই 5 মাস ওই হানা বাড়িতে বাস করলে মা, ভেবে পাইনি। সন্ধ্যার পর গ্রামের লোকেরা ও তল্লাটে যায় না, জীব কাতারের ভয় গো, তোমরা কিছু দেখনি? ওহিদিদি কাঠ হলেন। শাশুড়ি বললেন, কি বলছো বউ, জীব কাটা আবার কি? আমরা কাউকে দেখিনি। কে ওরা? ও মা, শোনোনি ঠাকমা, ওই বাড়িটা ছিল এক মস্ত সওদাগরের। একবার ভোর বেলায় গয়লাদের ছেলে মেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমনই হট্টগোল করেছিল যে কর্তা তাদের 9 জনের জিভ কেটে দিয়েছিলেন। সবচেয়ে বড়টা পালিয়েছিল। সেও আজ 200 বছরের কথা হবে গা। গয়লাপাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি। তারপর থেকে নাকি আমবাগানে আর বোল ধরে না। আর আশ্চর্যের কথা কি জানো মা, এক্ষুনি দেখে এলুম, গাছে গাছে মুকুল এসেছে। যাই মা, এসব হলে আমরা দুঃখীরা দেবতাদের পুজো দিই।